ওকে, আসসালামু আলাইকুম। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজন হ্যান্ড রেইজ করেছেন। আমরা ২-১ জনের সাথে কথা বলি, দেন আমরা আলাপ আলোচনা শুরু করব। আবির কথা বলেন। সালামু আলাইকুম গুরুদেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি ভাই। এ আহ, আজকে আমি একটু অফ দা টপিক একটু কথা বলতে চাচ্ছিলাম। বলেন। সেটা হচ্ছে যে আমি বিসিএস জার্নিটা শুরু করেছি হুম, অলমোস্ট 2 মাস ধরে। হুম, আহ, এর আগে যখন 2 মাস আগে আমি কখনো চিন্তাও করি নাই যে আমি বিসিএস কখনো দিব। তো আমার ইচ্ছা হুম, ছিল আমি চার্টার অ্যাকাউন্টেন্ট অর্থাৎ সিএ হব। তো ওকে, সেই লক্ষ্যে আমার পড়াশোনা আমি করতেছিলাম। হুম, তো আমার একটা সিএ তে আমার একটা লেভেলও পাস ছিল, যে সিএ তে 3টা লেভেল থাকে, আমি হুম, একটা লেভেলও পাস করে ফেলছিলাম। হুম, তো আমি সবগুলা পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটে হয়েছে। হুম, তো সেখান থেকে আপনার আমি যেহেতু একটু জিও পলিটিক্সে একটু হুম, আগ্রহী ছিলাম, এমনি খোঁজ খবর রাখতাম। তো হুম, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যারা কন্টেন্ট বানায় এর মধ্যে আপনার কন্টেন্ট খুব ভালো থাকে। তো এই জন্য একাডেমিক্স এর বাইরে জাস্ট একটু নলেজ গ্যাদার করার জন্যই হুম, আপনার কন্টেন্ট গুলা দেখা হইতো। পরে দেখে আমার মনে হয়েছে বিসিএস তো আমারই ফিল্ড, এটা তো আমারই কথা, ঠিক রাইট। আছে। তো আসলে আমার কাছে মনে হয়েছে যে বিসিএস এ যে মানে বিষয়গুলো আছে সেগুলা সম্পর্কে আমি মানে যদিও খুব বেশি জানতাম না, কিন্তু আমি খুব বেশি আগ্রহী ছিলাম। হুম, তো আপনার ভিডিও দেখে, আপনার কথা শুনে আমি এই আমার টোটালি আমার কেরিয়ার প্ল্যানটা আমি চেঞ্জ করে ফেলি। আমার আমার অর্ধেক রাস্তা যাওয়া, আমার চার্টার হুম, অ্যাকাউন্টেন্সি থেকে আমি ফিরে নতুন করে এখন বিসিএস ফিল্ডে আসি। হুম, তো আমার একটা জিনিস জানতে আগ্রহী, হুম। সেটা হচ্ছে মানে কোন গুণগুলোর কারণে মানুষ বিসিএস এ ভালো ক্যাডার পায়, আর কি কারণে মানুষ ক্যাডার হয় না, এটা। আরেকটা হচ্ছে, হুম, এটা আমি একটা মনের বিষয় বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমি আপনাকে আজকে বললাম গুরুদেব, ঠিক আছে। আমি আপনাকে মোটামুটি অন্ধভাবে বিশ্বাস করি, আপনার প্রত্যেকটা কথা আমি নিজের বুকে ধারণ করি এবং সব সময় সেটা মেনে চলার চেষ্টা করি। এবং আমি মনে করি যে এই ছোট ছোট উপদেশগুলোই আমাদের একদিন বড় হয়ে রিটার্ন দিবে। তো মানে এটাই বলার ছিল যে কোন গুণগুলো কারণে মানুষ ওকে। ক্যাডার হয় আমি আর আপনাকে কোনগুলোর কারণে ক্যাডার এটার হয় না। একটা সহজ বিষয় বলি আরকি। যারা এখনো বিসিএসকে সেই গতানুগতিক ওয়েতে চিন্তা করে যে বিসিএস এর আস সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিসিএস এ আপনি ক্যাডার হবেন কি হবেন না এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনার রিটেন মার্কের উপর। ভাইবা একটা ফ্যাক্টর বাট ভাইবা কখনোই বড় ফ্যাক্টর না। যদি আপনি রিটেনে ধরেন ৯০০ মার্কের মধ্যে আপনি ৫৮০ প্লাস মার্ক পেয়ে যান, তাহলে ভাইবাতে আপনাকে পাস করলে ভাইবায় খুব বেয়াদবি না করলে ভাইবায় ফেল করায় না। তো আপনি যদি ভাইবায় জাস্ট পাস করায়, তাহলেই আপনি ক্যাডার হয়ে যাবেন। সো রিটেন একটা বড় ফ্যাক্টর। তো রিটেন নিয়েই বাজারে সবচেয়ে বেশি মিথ প্রচলিত আছে যে, আপনার রিটেনে মানুষ হচ্ছে আ মানে মার্ক দেয় হচ্ছে শুধুমাত্র এই পেজ গুনে, গুনে বা রিটেনে খাতা ভরে লিখে আসতে হয়। এই টাইপের জিনিসগুলো প্রচলিত আছে ব্যাপারে মার্কেটে। এই টাইপের কথা এটা আমিও শুনেছি। এই টাইপের কথা আসলে সত্য না। যারা এই কথা বলে বা এই কাজ করে তারা কখনোই আসলে ক্যাডার হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে রিটেনে সব কোয়েশ্চেনেরই আনসার দিতে হয়। কিন্তু সব কোয়েশ্চেনের আনসার দিতে হয় হচ্ছে কিছু রিলেভেন্ট ওয়েতে। যে আপনি কিছুই জানেন না, বাট আপনি এইখানে এমন তথ্য দিবেন যে তথ্যগুলো আসলে ওইটার সাথে রিলেটেড। আপনি টোটাল যখন আপনি জানবেন, টোটাল বিসিএস এর রাস্তায় যখন আপনি জানবেন, তখন এমন হবে যে জানতে, জানতে এমন হবে প্রত্যেকটা ইস্যু নিয়ে আপনি রিলেটেড কিছু তথ্য জানেন। সেই তথ্য দিয়ে আপনি আপনার আনসার সাজাবেন। আর খাতা ভরে লেখার কোনো প্রয়োজন নাই। কোশ্চেন পড়তে পারাটা বিসিএস এ একটা খুবই জরুরি বিষয়। কোশ্চেন পড়তে পারা। যে কোশ্চেনে আসলে কি চেয়েছে? টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে। সেই টু দ্য পয়েন্টের ১-২ লাইনের একটা ভূমিকা থাকবে, যেখান থেকে আমি আসলে আনসারের মধ্যে ঢুকে যাব। রিলেভেন্ট ওয়েতে। এবং আ কয়েক লাইনের একটা উপসংহার থাকবে, যে উপসংহারে আসলে আমি আমার টোটাল যে লেখাটা লিখছি তার একটা পিকচার দাঁড় করাবো। এই হচ্ছে আমার দৃষ্টিতে হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে।
এবং কিছু যদি আন্তর্জাতিক বিষয়বলিতে আমরা যদি কিছু আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক বিভিন্ন চুক্তিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি লেখার মধ্যে, কোটেশন ভালো, কিন্তু এর চাইতেও ভালো হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন থেকে কি কি আউটপুট পেয়েছে সেইটাকে আমরা যদি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। বাংলাদেশ বা ইন্টারনাল ইস্যু নিয়ে যে সমস্ত ব্যাপার আছে, সেই ইন্টারনাল ইস্যু নিয়ে যদি আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ যে আইন আছে, আইনে কি বলা হয়েছে এটা টোটালি জানার দরকার নাই। ধরেন পরিবেশ নিয়ে একটা কথা বলতে গেলে আপনি বললেন এই বিষয়ে আমরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর আলোকে আমরা এটাকে ডিল করতে পারি। এই যে একটা আইনের নাম আপনি বললেন, এতে করে আপনার লেখা খুব বেশি বোল্ড হইল, এবং আমি বলবো যে আইনের নামগুলো সাধারণত আলাদা করে লেখার দরকার নাই, প্যারার মধ্যেই লেখেন। যদি আপনি খুব বেশি হাইলাইট করতে চান তাহলে আইনের নামগুলো আপনি ব্লু কালারে লিখতে পারেন, তাহলে এটা ইয়ের মধ্যে মানে আপনার যিনি খাতাটা পড়বেন তার চোখে এটা মানে বেশি করে টাচ করবে। আর একটা বিষয়, ভাইবাই একটা বড় ফ্যাক্ট, বাট ভাইবাতে গিয়ে আসলে চাপাবাজি করে কুল পাওয়া যায় না। আপনার ভেতরে যদি ওই পরিমাণ ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে শুধু ভাইবা বই পড়ে ভাইবাই ভালো করা যায় ব্যাপারটা তা না। ভাইবা আসলে কি কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে না সেটা নিয়েও কোনো ধারণা করা যায় না। এটা একটা ইনস্ট্যান্ট চয়েস, আপনার সাথে তারা কি টাইপের ব্যবহার করবে। কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি ব্যাকগ্রাউন্ডের কি কি তথ্য জানেন, বা কোনো একটা বিষয় নিয়ে আপনার অ্যানালাইসিস টাইপের কি। আর বিসিএসে ক্যাডার পাওয়ার ক্ষেত্রে দুইটা সাবজেক্ট খুবই বড় ভূমিকা পালন করে বলে আমি মনে করি। একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ইংলিশ। এই দুইটাই চর্চার বিষয়। যে সঠিকভাবে চর্চা করবে, নিয়মিতভাবে চর্চা করবে, সে খুবই ভালো করবে এবং সে ক্যাডার হয়ে যাবে আসলে। আর সবচেয়ে যে বড় গুণটা দরকার সেটা হচ্ছে এই সব কিছু ছাপিয়ে এই সব কাজগুলো হচ্ছে আপনি আসলে বিসিএসে ইনপুট দিবেন, সেটা ভাইবার সময় কথা বলে দেন আর রিটেনে লিখে দেন, অথবা প্রিলিমিনারি বৃত্ত ভরাট করে দেন। এই সমস্ত যে আউটপুট আপনি দিবেন, এই সমস্ত আউটপুট ডিপেন্ড করবে হচ্ছে আপনি বিসিএস এর জার্নিতে যে পড়ালেখা করতেছেন, এই পড়ালেখা করতে করতে আপনার মধ্যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি তৈরি হচ্ছে কিনা। আপনি ওয়ার্ল্ডের একটা ঘটনা দেখেই আপনি এইটা চিন্তা করতে পারেন কিনা যে আসলে এটার মানে এর কনসিকুয়েন্স কি হতে পারে, এটা আমাদের উপর কি প্রভাব ফেলতে পারে, কোনটা আসলে বড় ঘটনা, কোনটা খারাপ ঘটনা, সেইটা আপনাকে বুঝতে হবে। ধরেন বাংলাদেশের মিডিয়াতে এই টাইপেরও কথাবার্তা শুনতেছি আমি এখন, যে এআই কনফারেন্স হচ্ছে প্যারিসে, সেইখানে আপনার ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট আসছে সবার সাথে হ্যান্ডশেক করতে গিয়ে সে নরেন্দ্র মোদির সাথে হ্যান্ডশেক করে না, এই টাইপের একটা ফুটেজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। তো এই টাইপের ফুটেজ দেখে আপনি যদি দাঁড় করায় ফেলেন যে এটা আপনার মূলত হচ্ছে ইন্ডিয়া এবং ফ্রান্স বা বহির্বিশ্ব আর ইন্ডিয়াকে ভ্যালু দিচ্ছে না, এইটা যদি আপনি ক্যালকুলেশন করে ফেলেন তাহলে এটা একটা ভুল ক্যালকুলেশন। সো আবেগ তাড়িত হয়ে কোনো বিষয় না, আপনি এটা একটা মানে খুবই সিম্পল ঘটনা, এটা ঘটতেই পারে। আপনি যখন মানুষের মধ্যে কথা বলবেন, আপনার পাশে আপনার খুবই ক্লোজ একজন বা আপনার রেসপেক্টেড একজন মানুষ এসে পাশে দাঁড়াইলে আপনি এটা নোটিস নাও করতে পারেন, কোনো কারণে নোটিস নাও করতে পারেন। সো এইটার জন্য যে পরবর্তীতে বিশাল কোনো চেঞ্জ আসবে ব্যাপারটা এরকম না। সো এই যে ছোট ছোট চিন্তাভাবনা করার ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটিগুলোই হচ্ছে আপনি যখন লিখিততে লিখবেন তখন এইগুলার একটা প্রভাব আপনার লেখার মধ্যে পড়বে। আর এই রকম অ্যানালাইটিক্যাল কোয়ালিটি আপনার লেখার মধ্যে আছে কিনা, এই জিনিসগুলাই অ্যাকচুয়ালি হচ্ছে মানে যিনি খাতা দেখবেন তারা এইগুলা দেখতে চায়। তাছাড়া ম্যাক্সিমাম মানুষ কোন বই পড়ে আসছে, কোত্থেকে তথ্য পড়ে আসছে, সেটা আসলে লেখার টোনে বোঝা যায়। 10টা খাতা দেখলে বোঝা যায় যে আসলে কে মুখস্থ করে লেখছে আর কে নিজে বুঝে বুঝে লেখছে, একটার সাথে রিলেট করতে পারছে আর কি। তো যাই হোক, আজকে আমরা আন্তর্জাতিক সংগঠন নিয়ে পড়ালেখা করব। একটা জিনিস মাথায় রাখবেন যে বিসিএসে যারা প্রিলিমিনারি পড়তেছেন, এই প্রিলিমিনারি পড়ার সময় মুখস্থ বিদ্যার সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এবং আন্তর্জাতিক চুক্তি। আমি বলতেছি না এটা মুখস্থ করতে হবে না, অবশ্যই এইটার মানে যে ইনফরমেশনগুলো লাগবে সেইটা মুখস্থ করতে হবে। আমি আপনাদের আজকের লেকচারে 2টা নোট দিব। একটা হচ্ছে এই নোটটা, এটা একটা বিস্তারিত নোট এবং এইখানে অনেকগুলা পেজ আছে, অলমোস্ট 26টা পেজ আছে, যেটা আপনাকে রিডিং পড়তে হবে। টোটাল 26টা পেজ এবং পড়তে ভালো লাগবে আপনার, একবারে খারাপ লাগবে না পড়তে।
এবং আরেকটা নোট দিব হচ্ছে এই বিষয়ে ডাইজেস্টের যে অংশগুলো আমি দাগিয়েছি সেই অংশগুলোও আপনাকে, তার মানে আমি 2টা পিডিএফ দিব লেকচার শেষে, যেটা আগামীকাল যখন লেকচারটা আপলোড হবে তখন আমি পাশে 2টা নোট দিব। সো এইটা হচ্ছে আপনার মৌলিক পড়ালেখা। এই মৌলিক পড়ালেখার ভেতরে রেলিভেন্ট ওয়েতে আপনার যে ডাইজেস্টের যে ইনফরমেশন সেটা এর মধ্যে আছে, কিন্তু ডাইজেস্টের ইনফরমেশনটা মুখস্থ করার আগে সেটার ব্যাকগ্রাউন্ড একটু আপনার জানা দরকার। দ্যাটস ওয়াই আপনি এটা পড়বেন আর কি। এতে করে কি হবে, আপনার ভেতরে টোটাল ওই সংগঠনটার একটা পিকচার দাঁড়াবে যে তারা কি কাজ করে, কেন তারা প্রতিষ্ঠিত হলো। কোনো একটা আন্তর্জাতিক ইনস্টিটিউশন এমনি এমনি দাঁড়ায় নাই। আপনি আজকে দেখবেন যে লিগ অফ নেশনস যে কারণে প্রতিষ্ঠিত হয়েছিল সে কেন ব্যর্থ হলো, জাতিসংঘ কেন প্রতিষ্ঠিত হলো, জাতিসংঘের এত অঙ্গ প্রতিষ্ঠান কেন হলো, এরা কি কাজ করে, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হলো, আপনি একটু এই শীটটা এই মানে এই টোটাল লেকচারটা পড়লে আপনি একটা ধারণা পাবেন। এই ধারণা আপনার ব্রেনের মধ্যে একটা চিন্তা ভাবনা তৈরি করবে যে আচ্ছা এটা একটা মানে এই একটা রেলিভেন্ট ওয়েতে এটা তৈরি হয়েছে আর কি। দেন আপনি যখন ওইটা রিডিং পড়বেন প্রি ডাইজেস্টে গিয়ে, ওইটা আপনাকে মুখস্থই করতে হবে, কিন্তু ওইটা আপনি ব্লাইন্ডলি মুখস্থ করবেন না। আপনি এখন ধরেন ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় এটা মুখস্থ করতে গিয়ে আপনি ইউএনডিপি ব্যাপারটা কি আপনার এটাও মাথার মধ্যে একটু হালকা কাজ করবে, এবং এটা খুবই জরুরি আর কি বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে এটা খুবই জরুরি। আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাই, আমরা শুধু স্পেসিফিক তথ্য মুখস্থ করতে যাই। তো আমাদের কাজ হবে এইটাই যে আমরা আলোচনা করব হচ্ছে একটু বিস্তারিত জিনিস নিয়ে। সো ডাইজেস্টের যতটুকু অংশ দাগানো আছে সেতটুকু অংশ আপনি পড়বেন। তবে ডাইজেস্টের পিডিএফটা এমনও হতে পারে যে যে দাগানো অংশ, কিছু কিছু দাগানো অংশ একবারে মুছে যেতে পারে আপনি যখন আপনি পড়বেন আর কি। তো আপনার কাছে তো ডাইজেস্ট আছে, আপনি ওই লাইনটা ডাইজেস্টে দাগায় নেবেন, এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, নিজে ডাইজেস্টে দাগায় নেবেন, দেন ওইভাবে পড়বেন। তো আলোচনার শুরুতে আন্তর্জাতিক ইনস্টিটিউশনকে খুবই ভালো জিনিস এইটা হিসেবে দেখার দরকার নাই। বাস্তববাদ বিশ্বে একটা জিনিস মাথায় রাখবেন, ইন্টারন্যাশনাল বড় বড় ইনস্টিটিউশনের প্রধান কাজ হচ্ছে যারা আন্তর্জাতিক অঙ্গনের রথী মহারথী তাদের স্বার্থকে রক্ষা করা। একটা জিনিস মাথায় রাখবেন, তারা অ্যাপারেন্টলি প্রকাশ করে যে আমরা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের অধিকার, এবং জাতিসংঘ সনদে এই বলা হয়েছে যে আমরা সার্বভৌম সমতার কথা বলি। সার্বভৌম সমতা মানে হচ্ছে একটা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা যে কথা বলবে আর ভুটান যে কথা বলবে, দুইটা কথার গুরুত্ব সেম। প্র্যাকটিক্যালি এটা কোনোদিনও সম্ভব না। আমেরিকা যা বলবে আমেরিকা আমেরিকাই, ভুটান ভুটান, ভুটানের কথাকে ভুটানের মতন করেই দেখা হবে, আর আমেরিকার কথাকে আমেরিকার কথার মতন দেখা হবে। এইটা আন্তর্জাতিক ইনস্টিটিউশন তৈরি করা হয় মূলত হচ্ছে যারা সুপার পাওয়ার বলাটাই শব্দটা খুবই ভুল শব্দ, ধরেন যারা রথী মহারথী তাদের স্বার্থ রক্ষা করা। আমেরিকা কেন বিশ্বের এখন হেজিমন বলা যায় আমেরিকাকে, বা আমেরিকা কেন ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, কেননা আমেরিকার কাছে এই আন্তর্জাতিক ইনস্টিটিউশনকে নাড়াচাড়া করার মেইন চাবিকাঠি তার কাছে আছে। আন্তর্জাতিক ইনস্টিটিউশন আমেরিকার ইশারায় নড়াচড়া করবে, এবং আন্তর্জাতিক ইনস্টিটিউশনের কোনো স্বার্থ যদি আমেরিকার এগেনস্টে চলে যায় আমেরিকা ওইটা মানবে না। এটা খুবই স্বাভাবিক, এবং এটাকে আপনি আন্তর্জাতিক কোনো কোর্টে বা কোনো জায়গাতে আপনি আসলে তাকে বিচারের আওতায় আনতে পারবেন না, কেননা সে হেজিমন, এবং হেজিমন হওয়ার পূর্ব সত্যই হচ্ছে এইটা। এবং আমেরিকা যখন থেকে হেজিমন হওয়ার চেষ্টা করছে তখন থেকেই অ্যাকচুয়ালি এই আন্তর্জাতিক ইনস্টিটিউশনগুলো রেডি হওয়ার ট্রাই করছে। কোল্ড ওয়ার চলতেছিল আপনারা জানেন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তাহলে আমেরিকা কেন জিতে গেল এবং সোভিয়েত ইউনিয়ন কেন হেরে গেল, এবং ওয়ার্ল্ডে কেন সুপার পাওয়ার হিসেবে সোভিয়েত ইউনিয়ন দাঁড়াতে পারলো না, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে এই আন্তর্জাতিক ইনস্টিটিউশন যেগুলো যখন তৈরি হয়েছে এইখানের বড় শেয়ার সোভিয়েত ইউনিয়ন নিজের দিকে নিতে পারে নাই, এটা পশ্চিমা আলারা নিয়ে গেছে। সো আন্তর্জাতিক ইনস্টিটিউশনকে খুবই মানবতাবাদী ব্যাপার, আন্তর্জাতিক মহলে সবার স্বার্থ দেখবে, এটা জানা কোনোই দরকার নাই। এটা যদি ধরেন আপনি এখনও ধরেন মানে খুবই ইউটোপিয়ান চিন্তা ভাবনার মতন করতেছেন, এটা আসলে ঠিক না। প্রথম বিশ্বযুদ্ধ আপনারা জানেন 1914 সাল থেকে শুরু হয় 1918 সাল পর্যন্ত, প্রায় 4-4.5 বছর পর্যন্ত এই যুদ্ধটা চলে। এই যুদ্ধতে অফিসিয়ালি প্রায় 2 কোটি মতন মানুষ মারা যায়।
এর মধ্যে 90 লাখ মতন মানুষ ছিলেন হচ্ছে যারা হচ্ছে আসলে মিলিটারি পার্সন, আর বাদ বাকি যে 1,10,00,000 মতন মানুষ মারা যায়, এরা মানুষ মারা যায় খুবই সাধারণ মানুষ, মানে সিভিলিয়ান মারা যায় আর কি। এই প্রথম বিশ্বযুদ্ধের পুরা প্লেগ্রাউন্ডই ছিল হচ্ছে ইউরোপ, এবং ওই টাইমে কোনো আন্তর্জাতিক ইনস্টিটিউশন ছিল না। এবং 1919 সালের কথা যখন আমরা বলবো, 1919 সালে বিশ্বের স্বাধীন দেশ ছিল 58টা থেকে 60টা। ধরেন আমরাই কিন্তু তখন স্বাধীন দেশ না 1919-20 সালে। ভারতও একটা দেশ না, স্বাধীন দেশ না। টোটাল ভারতবর্ষই তখন স্বাধীন দেশ না, এটা ব্রিটিশের একটা কলোনি। বিশ্বে টোটাল স্বাধীন দেশই ছিল 58 থেকে 60টা তখন। তো এই টাইমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তখন এই টাইমে বিশ্বে এরকম একটা আন্তর্জাতিক ইনস্টিটিউশনের প্রয়োজন দেখা দেয়, এবং সেই ইনস্টিটিউশনটা বিশ্বের গার্ডিয়ান হিসেবে কাজ করবে। এইটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার ক্রিয়েট হবে, বিশ্ব ওই মেকানিজমে চলবে। এর আগে কিন্তু কোনো আন্তর্জাতিক বড় ইনস্টিটিউশন নাই। তদানীন্তন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, তিনি বিশ্বের ওয়ার্ল্ড কিভাবে চলবে এর উপরে তিনি 14টা দফা দেন, যেটাকে আমরা 14 পয়েন্ট বা 14 পয়েন্ট প্রপোজাল বলি। এই প্রপোজালে 14 নাম্বার প্রপোজাল ছিল হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন করা। তার মানে আপনি বুঝছেন, এটার 14টা পয়েন্টে 14 নাম্বার, তার মানে এটা কিন্তু 14টা পয়েন্টে 14 নাম্বার। তার মানে আপনি এখানেই শুরুতেই গুরুত্বটা বুঝতেছেন যে এই প্রতিষ্ঠানের মানে বেশি দিন টিকবে না আর কি। তদানীন্তন আমলে বা আপনার 42টা দেশ, টোটাল যে 58 থেকে 60টা দেশ ছিল তার মধ্যে 42টা দেশ বা রাষ্ট্র এই অর্গানাইজেশনের পার্টি হয়, এবং এইটা টিকে ছিল মোটামুটি 1946 পর্যন্ত। 1935 সালের দিকে 58টা দেশ এইখানে যুক্ত হয় আর কি টোটাল। তার মানে বিশ্বের সব দেশ যুক্ত হয় না, অধিকাংশ যুক্ত হয়। এবং এইটা আসলে সবচেয়ে বড় ব্যর্থতা দেখায়, এইটা বেশ কিছু ঘটনাকে সে প্রতিহত করতে পারে নাই। সবচেয়ে মোটা দাগে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশন তৈরি হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সে ঠেকাতে পারে নাই। যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে নাই, সেহেতু এই ইনস্টিটিউশন তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্যই সে সফল করতে পারে নাই। দ্যাটস ওয়াই বিশ্বে এটা গ্রহণযোগ্যতা হারায়। আরও একটা বড় কারণ হচ্ছে আমেরিকার প্রপোজালে এই সংগঠনটা তৈরি হলেও এই সংগঠনে আমেরিকা কিন্তু অংশগ্রহণ করে নাই। কেননা আমেরিকার সিনেট এটার অনুমোদন দেয় নাই। কেননা তারা বলেছে আমেরিকার যে পররাষ্ট্র নীতি, সেই নীতির সাথে এই প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার আমেরিকার মানে আমেরিকার যে আইডিওলজি, তার সাথে এটা যায় না। দ্যাটস ওয়াই সিনেটের ভোটাভুটিতে তারা এই লিগ অফ নেশনে যোগ করে নাই আর কি। এবং আর একটা বিষয় হচ্ছে, আন্তর্জাতিক একটা ইনস্টিটিউশন, আপনি বিশ্বের গার্ডিয়ান হবেন, বিশ্বের গার্ডিয়ান হয়ে যদি বিশ্বকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে আপনার হাতে পাওয়ার লাগবে। পাওয়ার মানে মিলিটারি পাওয়ার লাগবে। যেমন বর্তমান ইউনাইটেড নেশনের একটা মিলিটারি পাওয়ার আছে, যেটা হচ্ছে পিস কিপিং ফোর্স, বাট এটা যথেষ্ট পাওয়ার না বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য। যথেষ্ট পাওয়ার না, এটা নিয়ে অনেক সমালোচনা আছে, বাট আছে। বাট তাদের নিজস্ব মিলিটারি নাই বর্তমান জাতিসংঘে। তারা এই যে সদস্য দেশ, বাংলাদেশ দেখবেন যে মিশনে পাঠায়, এই বাংলাদেশের সৈন্য গিয়ে পিস কিপিং ফোর্স হিসেবে কাজ করে, ভুটানের গিয়ে কাজ করে, নেপালের গিয়ে কাজ করে, এখন তো নেপাল 1 নম্বরে। সো এই সমস্ত দেশের মিলিটারি নিয়ে অ্যাকচুয়ালি তারা করে। ইউনাইটেড নেশনের নিজস্ব মিলিটারি নাই, কিন্তু লিগ অফ নেশনের এই জিনিসই ছিল না। এবং যদি আপনি কোনো অন্যায় করেন, আপনাকে নিষেধাজ্ঞা দিয়ে এটা ঠেকায়া দিব, সেই পাওয়ারটাও তাদের ছিল না। এবং তারা তো বিশ্বযুদ্ধ ঠেকাতে পারেই নাই। 1931 সালে চায়নার ম্যাপ যদি আপনি দেখেন, চায়নার ম্যাপটা হচ্ছে এইরকম। চায়নার মোটামুটি ম্যাপ আঁকলে চায়নার ম্যাপটা ধরেন এই টাইপের একটা ম্যাপ চায়নার। একবার উপরের দিকে এই জায়গা হচ্ছে যে অঞ্চলটা, এটা হচ্ছে মাঞ্চুরিয়া। 1931 সালে পুরা মাঞ্চুরিয়াকে দখল করে নেয় হচ্ছে জাপান। এইটাকেও তারা ঠেকাতে পারে নাই। এবং ইথিওপিয়াতে, বর্তমান যেটা ইথিওপিয়া, 1935 সালে ইথিওপিয়া দখল করার উদ্যোগ নেয় এবং সেইখানে তারা ব্যাপক হামলা চালায়। এইটাকেও তারা প্রতিহত করতে পারে নাই। এবং নাৎসি বাহিনীর যে উত্থান বা হিটলারের যে উত্থান,
এইটাকেও প্রতিহত করতে পারে না। এরকম বিভিন্ন কারণে তারা অ্যাকচুয়ালি ব্যর্থ হয়ে যায়। আর এরকম ব্যর্থ অর্গানাইজেশনের আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থাতে এই ব্যর্থ অর্গানাইজেশনের ওয়ার্ল্ডে আর কোনো প্রয়োজনই দেখা দেয় নাই। সো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাধার পর থেকে লিগ অফ নেশন একবারে মানে মোটামুটি একবারে অকার্যকর হয়ে যায়। আর অফিসিয়ালি তাকে বাদ দিয়ে দেওয়া হয় হচ্ছে 1946 সালে, অফিসিয়ালি বাদ দিয়ে দেওয়া হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন 1939 সাল থেকেই তখন আন্তর্জাতিক মহলে লিগ অফ নেশনের একবারে গুরুত্ব হারায় যায়। তখন নতুন একটা আন্তর্জাতিক ইনস্টিটিউশনের প্রয়োজন হয়ে যায় বা গার্ডিয়ানের প্রয়োজন হয়ে যায়। সেইটার নামই হচ্ছে জাতিসংঘ। বাট এটা একটা বড় অর্গানাইজেশন। একটা বড় অর্গানাইজেশন কখনো একটা চুক্তির মাধ্যমে তৈরি হয় না। এর জন্য অনেকগুলা ধাপ, অনেকগুলা আলাপ আলোচনা লাগবে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, লিগ অফ নেশন তৈরি হওয়ার প্রসিডিওর শুরু হয় 1941 সালে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইউনাইটেড নেশন তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন কিন্তু দুইটা পক্ষের মধ্যে চলতেছে। একদিকে মোটা দাগে হচ্ছে জার্মানি, মোটা দাগে, আর একদিকে হচ্ছে ধরেন ব্রিটিশরা। শুরুর দিকে ব্রিটিশরা, পরবর্তীতে এখানে আপনার ব্রিটিশ বা ইউরোপের লোকজন, পরবর্তীতে এখানে মানে সোভিয়েত ইউনিয়ন আসছে, আমেরিকা আসছে, এরা পরে আসছে। ধরেন এরা হচ্ছে মিত্র শক্তি। লিগ অফ নেশন কিন্তু তৈরি করতেছে মিত্র শক্তিরা, সরি ইউনাইটেড নেশন বা জাতিসংঘ তৈরি করতেছে মিত্র শক্তিরা। মিত্র মানে কারা? আমেরিকা, ব্রিটিশ, তারপরে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এরা। তো এরা যখন প্ল্যান করতেছে তখন এরা আসলে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্যই এটা প্ল্যান করতেছে। এবং তারা যখন আন্তর্জাতিক ইনস্টিটিউশনের কথা শুরু করছে তখন অবশ্যই বড় শক্তি তিনজন। বড় শক্তি হচ্ছে আমেরিকা, বড় শক্তি হচ্ছে তদানীন্তন ব্রিটিশ, বড় শক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। তো যুদ্ধ শেষে যারা হারবে, ধরেন জার্মানি যদি হেরে যায়, তারা তো এটা প্ল্যান করেই এই করতেছে জার্মানিকে হারানোর জন্যই। তখন কিন্তু একটা ভাগবাটোয়ারার ব্যাপার আছে, যে জার্মানির যে সমস্ত রিসোর্স আছে এটা ভাগবাটোয়ারা হবে, টাকা পয়সার ব্যাপার আছে, ইকোনমিক কনসিকুয়েন্স আছে। তো ভাগবাটোয়ারার আলোচনা তো ভাই একটা বসায় হবে না, এক বসায় হবে না। ভাগবাটোয়ারার জন্য অনেকবার বসতে হবে, অনেক আলোচনা করতে হবে। দ্যাটস ওয়াই জাতীয় সংঘ গঠন একটা সম্মেলনের মধ্য দিয়ে হয় নাই। মোটামুটি মোটা দাগে 8টা সম্মেলনকে আমরা বা 8টা ঘোষণাকে আমরা একত্রিত করতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে লন্ডন ঘোষণা। আমরা 1971 সালের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে আমাদের একটা সরকার গঠন হয়েছিল যেটাকে আমরা মুজিবনগর সরকার বলি। তারা কিন্তু বাংলাদেশে থাকে নাই, তারা ইন্ডিয়াতে থাকছে। এদেরকে বলা হয় প্রবাসী সরকার। যে দেশের নিরাপত্তার অভাব বা দেশের আগ্রাসনের কারণে তারা দেশে থাকতে পারতেছে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু এরকম ইউরোপের অনেকগুলো দেশ আছে, যেমন নেদারল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড, এরা কিন্তু নিজের দেশে থাকতে পারে নাই। এরা সঙ্গত কারণেই এরা সেফ জোনে গিয়ে থাকছে। আর সেফ জোন কোথায়? সেফ জোন হচ্ছে তখন ব্রিটিশ। ব্রিটিশ কেন সেফ জোন? কেননা ব্রিটিশে ডাইরেক্ট গিয়ে আক্রমণ করা যায় না। এখানে ইংলিশ চ্যানেল একটা সমুদ্র পার হয়ে যেতে হয়। আপনারা জানেন যে ইউরোপের মূল ভূখণ্ডের সাথে কিন্তু ইংল্যান্ড না, ইংল্যান্ড ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যেতে হয়। সো তারা সেফ জোন ইংল্যান্ডে অবস্থান করতেছে। এরকম 9টা দেশের সরকার, যাদেরকে প্রবাসী সরকার বলা হয়, এরা মূলত লন্ডনে বসে একটা চুক্তি করে, যেটাকে হচ্ছে লন্ডন ঘোষণা বলা হয়। এবং এই ঘোষণাতে মূলত প্রথম একটা আন্তর্জাতিক নতুন ইনস্টিটিউশনের কথা বলা হয়, যে লিগ অফ নেশন আর কাজ করবে না। সো নতুন একটা শক্তিশালী এবং স্থায়ী আন্তর্জাতিক ইনস্টিটিউশন লাগবে। সো এটা হচ্ছে প্রথম স্টেপ, লন্ডন ঘোষণা। এখন একটা জিনিস মাথায় রাখবেন, আটলান্টিক সনদ একটা গুরুত্বপূর্ণ পার্ট। আটলান্টিক সনদ গঠন হয় 1941 সালে, কিন্তু 1941-এর আগস্ট মাসে তখনও কিন্তু আমেরিকা ডাইরেক্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমেরিকা অংশগ্রহণ করছে ডিসেম্বর মাসে গিয়ে, কিন্তু এই ঘটনা ঘটতেছে আগস্ট মাসে। এখন ডিসেম্বর মাসে আমেরিকা যখন আপনার ডাইরেক্ট মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছে, এর আগে
1939 থেকে 1941 ডিসেম্বরের আগ পর্যন্ত আমেরিকা কিন্তু বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্ন অস্ত্র, যুদ্ধজাহাজ এইগুলো দিয়ে ব্রিটিশকে সহযোগিতা করতেছে, কিন্তু ডাইরেক্ট আমেরিকান মিলিটারি গিয়ে যুদ্ধ করতেছে না। সো তখন ব্রিটিশের সাথে, যেহেতু ব্রিটিশকে আপনি হেল্প করতেছেন, আন্তর্জাতিক কোনো হেল্প আসলে হেল্প না, এর পেছনে অনেক স্বার্থ থাকে। সো ব্রিটিশকে আমি বিভিন্ন রণতরী দিচ্ছি, ব্রিটিশকে আমি অস্ত্র দিচ্ছি, গোলাবারুদ দিচ্ছি, সাহায্য সহযোগিতা করতেছি, তো একটা স্বার্থ তো আমেরিকার আছে, সেই স্বার্থ নিয়ে দর কষাকষি চলবে। সেই দর কষাকষির চুক্তি হয়েছিল একবারে গোপনে। তদানীন্তন যিনি ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, এবং ব্রিটিশ আমেরিকান প্রেসিডেন্ট হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, এই দুইজন পুরা কয়েকদিন যাবত 9 থেকে 12 তারিখ টোটাল হচ্ছে 3-4 দিন তারা আটলান্টিক মহাসাগরে, ব্রিটিশ রণতরী হচ্ছে প্রিন্স অফ ওয়েলস এবং ইউএসের রণতরী ইউএসএস অগাস্টা, এই দুইটাতে রণতরীর মধ্যে তারা গোপন মিটিং করে, চুক্তি করে 8, যে চুক্তির মূল 8টা মূলনীতি ছিল। সেই 8টা মূলনীতির একটা মূলনীতি ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বে শান্তি হইলে বিভিন্ন অঞ্চলকে স্বাধীন করে দিতে হবে, অর্থাৎ ভবিষ্যতে স্বাধীনতা দিতে হবে রাষ্ট্রগুলোকে, এবং জোরপূর্বক কোনো অঞ্চলকে দখল করা যাবে না, এবং অর্থনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে স্বাধীনতা দিতে হবে। এর মধ্যে কয়েকটা পার্ট ছিল হচ্ছে আন্তর্জাতিক ইনস্টিটিউশন গঠন করতে হবে, যেই ইনস্টিটিউশনটার নাম হচ্ছে জাতিসংঘ। যদিও এইখানে ডাইরেক্ট জাতিসংঘের কথাটা বলা হয় নাই, ডাইরেক্ট জাতিসংঘের, বাট এই টাইপের একটা অর্গানাইজেশন হবে সেইটা। কিন্তু এই চুক্তির বা আটলান্টিক সনদের মেইন কথা জাতিসংঘ ছিল না, মেইন কথা ছিল হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকার মধ্যে স্বার্থ ভাগাভাগি। পরবর্তীতে যেটা আছে হচ্ছে ওয়াশিংটন ঘোষণা। ওয়াশিংটন ঘোষণা হয় হচ্ছে আপনারা জানেন ডিসেম্বরে গিয়ে, 1941 সালের ডিসেম্বরে গিয়ে পার্ল হারবার আক্রমণ করে হচ্ছে আপনার জাপান। পার্ল হারবার যদি আমরা দেখতে চাই তাহলে পার্ল হারবার হচ্ছে কেমন জায়গায়? পার্ল হারবার মূলত হচ্ছে এই যে আটলান্টিক মহাসাগর, এই যে এই পৃথিবীটা তো গোল, এইখানের এই পাশটাই আসলে এই পাশে আছে, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার দেখতেছেন, এইটা হচ্ছে আপনার জাপান। জাপান কিন্তু তখন ধীরে ধীরে এই টোটাল অঞ্চল দখল করে নিচ্ছে, এবং এই হচ্ছে মাঞ্চুরিয়া দখল করে নিচ্ছে, এই টোটাল অঞ্চল জাপান দখল করে নিচ্ছে এই টাইমে। এবং এইখানে আছে হচ্ছে আমেরিকার একটা অঞ্চল যেটাকে হাওয়াই বলা হয়, একটা প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ, এইখানে আছে হচ্ছে পার্ল হারবার। তো এইখানে আমেরিকার ব্যাপক নৌবাহিনীর উপস্থিতি ছিল, আমেরিকান নৌবাহিনী, এবং এই জায়গা 7ই ডিসেম্বর অতর্কিত হামলা চালায়, এবং এই হামলা একটা বিধ্বংসী হামলা ছিল, মানে পুরা ইয়ার অ্যাটাক, এবং আচমকা হামলা করে হচ্ছে 7ই অক্টোবর, 7ই ডিসেম্বর, যেটাকে আমরা পার্ল হারবার অ্যাটাক বলি। এই পার্ল হারবার অ্যাটাকের কারণে, কোথায় গেল আমার নোটটা? ওকে, এই পার্ল হারবার অ্যাটাক করার পরে আসলে আমেরিকা ডিরেক্ট, এতদিন তো ব্রিটিশকে সহযোগিতা করতেছিল, এখন ডিরেক্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা অংশগ্রহণ করে। এবং এই পরিস্থিতিতে জানুয়ারি মাসে তারা ওয়াশিংটনে একটা বৈঠক করে, যে বৈঠকে ইউনাইটেড নেশনের নাম প্রথম নেওয়া হয়, মানে এই নামটা প্রথম ব্যবহার করা হয় ওয়াশিংটনে। এবং এইখানে তারা 26টা দেশ একত্রিত হয়ে নাৎসি বাহিনীর এগেনস্টে এবং ইতালি এবং জাপানের বিরুদ্ধে তারা যুদ্ধ করার ঘোষণা দেয়, এবং তারা বলে যে এই 26টা দেশ একত্রিত হয়ে এদেরকে প্রতিহত করবে, এদের আলাদাভাবে কাজ করবে না, একত্রিতভাবে কাজ করবে, এবং এইখানে জাতিসংঘের নাম প্রথম নেওয়া হয়। এরপরে মস্কো ঘোষণা হচ্ছে, এইখানে একটা বিষয় বলেন, এত যে 3টা বললাম এর মধ্যে কিন্তু এখনো সোভিয়েত ইউনিয়ন আসে নাই, এইখানে শুধুমাত্র মূলত পশ্চিমারা আছে, কিন্তু সোভিয়েত ইউনিয়নে তো তখন একটা বড় ফ্যাক্ট, নাৎসি বাহিনীর এগেনস্টে বা আপনার জাপানের এগেনস্টে, তখন বড় একটা ফ্যাক্ট, তখনও সোভিয়েত ইউনিয়ন আসে নাই কোনো আলোচনায়।
আর সোভিয়েত ইউনিয়নকে ছাড়া তখন আপনি আন্তর্জাতিক ইনস্টিটিউশন তৈরি করতে পারবেন না। মস্কোতে 1943 সালে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। এখানে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ছিল, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ছিল, চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিল। এটা কিন্তু বর্তমান চীন না। এই চীন হচ্ছে মূলত গণতান্ত্রিক চীন, মাও সেতুংয়ের সমাজতান্ত্রিক চীন না, কাইশেকের চীন। পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। এই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তারা বলে যে আমরা একটা আন্তর্জাতিক চুক্তি করব, যেখানে হচ্ছে মূলত শান্তি রক্ষায় আমরা একত্রিত হব এবং আমরা ইতালির এগেনেস্টে ব্যবস্থা গ্রহণ করব। আমরা অস্ট্রিয়া থেকে যে দখল করে নিছে, অস্ট্রিয়াকে নাৎসি বাহিনীর থেকে মুক্তি করব। এবং প্রথম এই কথা বলা হয় যুদ্ধের শেষে, যুদ্ধে যারা হেরে যাবে তারাই কিন্তু ক্রিমিনাল, যুদ্ধে যারা জিতবে তারা হিরো, আর যারা হারবে তারাই ক্রিমিনাল। সো ক্রিমিনালদের আমরা, ওয়ার ক্রিমিনালদের আমরা পানিশমেন্ট দিব এবং বিচার করব। এই 4টা ঘোষণা করা হয়। এইখানেও কিন্তু শুরুতে আন্তর্জাতিক ইনস্টিটিউশনের কথা বলা হয়, সেইখানেও একটু জাতিসংঘের কথাই চলে আসে। এবং তেহরান সম্মেলন একটা বড় সম্মেলন, কেননা এইখানে প্রথমবারের মতন আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন, ওয়ার্ল্ডের 3টা তদানীন্তন আমলের হিটলার এবং জার্মানির তখন সম্রাট ব্যতীত ওয়ার্ল্ডের বা মিত্র শক্তিদের যে প্রধান 3 জায়ান্ট নেতা, তারা একত্রিত হয় এবং তারা অপারেশন ওভারলোড নামে একটা অপারেশন করার করে, যে 3 জন একত্রিত হয়ে আমরা জার্মানির এগেনেস্টে আমরা আক্রমণ করব এবং আমরা পরবর্তীতে ইউরোপকে পুনর্গঠিত করব। এই পুনর্গঠিত আসলে অ্যাপারেন্ট কথাবার্তা ছিল। পুনর্গঠন মানে হচ্ছে আমরা মূলত ইউরোপকে ভাগবাটোয়ারা করব, কেননা জার্মানি তো আর থাকবে না, তাহলে আমরা ভাগবাটোয়ারা করব, মেইনলি ভাগবাটোয়ারা, বাস্তববাদ কথাবার্তা আর কি। এরপরে আমেরিকার যে ক্যাপিটাল ওয়াশিংটনের পাশেই হচ্ছে ডাম্বারটন ওকস একটা শহর, এইখানে তারা সম্মেলন করে। এই সম্মেলনে মূলত জাতিসংঘ যে গঠিত হবে তার স্ট্রাকচার কেমন হবে সেইটা নিয়ে কথাবার্তা হয় এবং এইখানে 4টা অঙ্গ প্রতিষ্ঠানের কথা বলা হয়: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, ইকোসগ বা ইকোনমিক বা সোশ্যাল কাউন্সিল এবং আন্তর্জাতিক আদালত। পরবর্তীতে আরও 2টা এক্সটেনশন হয়, টোটাল 6টা অঙ্গ প্রতিষ্ঠান তৈরি হয়, বাট এইখানে 4টার কথা বলা হয়। সো এইখানে 5টা সদস্য দেশের কথা বলা হয়, যে 5টা স্থায়ী সদস্য দেশ থাকবে এবং 6টা অস্থায়ী সদস্য থাকবে নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের মেম্বার করা হয়, প্রস্তাব দেওয়া হয় টোটাল 11টা। বর্তমান সময়ে নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15টা, এটা 1965 সাল থেকে। বাট 1944 সালে এই ডাম্বারস্টোন উক সম্মেলনে নিরাপত্তা পরিষদের সদস্যের কথা বলা হয় 11টা, যার মধ্যে 5টা হবে স্থায়ী এবং 6টা হবে অস্থায়ী। ইয়ালটা কনফারেন্স হচ্ছে, ইয়ালটা হচ্ছে মূলত ইয়ালটা হচ্ছে ক্রিমিয়ার একটা অংশ, যে ক্রিমিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বা ওই টাইমে ক্রিমিয়া ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পার্ট। পরবর্তীতে এটা ইয়েকে দিয়ে দেওয়া হয়, ইউক্রেনকে দিয়ে দেওয়া হয়। এই ক্রিমিয়ার একটা শহর হচ্ছে ইয়ালটা। এই ইয়ালটা সম্মেলন হয় এবং এই ইয়ালটা সম্মেলনে মূলত স্থায়ী যে সদস্য, নিরাপত্তা পরিষদের 5 জন স্থায়ী সদস্যের কথা বলা হয়। সেই 5 জন স্থায়ী সদস্য হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং হচ্ছে চীন। এই 5 জন, এই 5 জনকে ভেটো পাওয়ার দেওয়া হয়। ভেটো মানে হচ্ছে তারা যদি কোনো না ভোট দেয় ওই চুক্তি বাস্তবায়িত হবে না, সবার হাঁ লাগবে। ইয়ালটা কনফারেন্স থেকে, সান ফ্রান্সিসকো সম্মেলন থেকেই মূলত জাতিসংঘের পুরাপুরি জাতিসংঘ গঠিত হয় এবং জাতিসংঘ সনদ গঠিত হয় এবং সেই সনদে 111টা আর্টিকেল আছে, যে আর্টিকেলে যার জাতিসংঘের সংবিধান আর কি, এবং সেইখানে সাইন করা হয়। 24 অক্টোবর এটা গৃহীত হয়, এই জন্য 24 অক্টোবরকে জাতিসংঘ দিবস পালিত হয়। এখানে 50 জন হচ্ছে এটাকে সিগনেচার করে, কিন্তু পোল্যান্ড উপস্থিত না থেকেও পোল্যান্ড একজন প্রতিষ্ঠাকালীন সদস্য হয়, কেননা 24 অক্টোবরের আগেই তারা সিগনেচার করে আর কি। 24 অক্টোবরের আগে, যেদিন গৃহীত হয় তার আগে।
সো এই হচ্ছে টোটাল 8টা বিভিন্ন চুক্তির মাধ্যমে সান ফ্রান্সিসকো সম্মেলনের পর থেকে আমরা আসল জাতিসংঘটাকে পাই, মানে একটা টোটাল ব্যাপারটা আমরা পাই আর কি। এখন জাতিসংঘ আপনারা জানেন যে তাহলে স্থায়ী মানে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 51টা, যেখানে পোল্যান্ড উপস্থিত ছিল না, তারপরেও পোল্যান্ড ছিল। বর্তমান সদস্য হচ্ছে 193টা সদস্য এবং ওয়ার্ল্ডের 193টা স্বাধীন দেশ এইখানে সদস্য। এইখানে হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন পূর্ণ সদস্য না, এরা পর্যবেক্ষক সদস্য। একসময় হয়তো বা এদেরকে সদস্য করা হবে। এবং জাতিসংঘের সদর দপ্তর আপনারা জানেন নিউ ইয়র্কে, এবং যেটা হচ্ছে লিগ অফ নেশন ছিল, যেটা আমরা শুরুতে আলোচনা করলাম, লিগ অফ নেশনের সদর দপ্তর ছিল হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে। ওই যে লিগ অফ নেশন বিলুপ্ত হওয়ার পর লিগ অফ নেশনের যে সদর দপ্তর ছিল সেইটাকে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। বাট জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে, বাট ইউরোপীয় সদর দপ্তর বা হেডকোয়ার্টার সেটা হচ্ছে আপনার জেনেভা সুইজারল্যান্ডে। জাতিসংঘের 6টা ভাষা আছে, অফিসিয়াল ভাষা। এর মধ্যে ভাষা হচ্ছে ইংরেজি, ফার্সি, চীন, রুশ, স্প্যানিশ ও আরবি। বাট কার্যকারী ভাষা হচ্ছে 2টা, ইংরেজি এবং ফরাসি। এই 2টা ভাষাকে হচ্ছে কার্যকারী ভাষা, বাট অফিসিয়াল ভাষা হচ্ছে মোট 6টা। এবং জাতিসংঘ রিসেন্টলি একটা ইসলাম ভীতিকে বলা হয় হচ্ছে ইসলামোফোবিয়া, সেই ইসলামোফোবিয়া দূর করার জন্য বা ইসলাম ভীতি মোকাবেলার জন্য জাতিসংঘ একটা প্রস্তাব পাশ করেছে 2024 সালে। যে প্রস্তাবে 15টা দেশ ভোট দিয়েছে, বাট এইখানে বেশ কিছু লোক ভোট দেয় নাই, যেমন ভারত ভোট দেয় নাই। এরা কেউ না ভোট দেয় নাই, বাট ভোট দেয় নাই এরা। ফ্রান্স ভোট দেয় নাই, জার্মানি ভোট দেয় নাই। ভারত যুক্তি দেখিয়েছে যে শুধু ইসলাম না, আরও অনেক ধর্ম আছে যারা সংখ্যালঘুরা পালন করে, তারাও হুমকির মুখে। আচ্ছা, আমার কণ্ঠ একটু অন্যরকম লাগতে পারে, গত কয়েকদিন যাবৎ প্রচণ্ড ঠান্ডা লেগে আসছে এই জন্য। তো ভারত ভোট দেয় নাই। ভারতের যুক্তি ছিল হচ্ছে শুধু ইসলাম না, আরও অনেক ধর্ম আছে যাদেরকে ওয়ার্ল্ডে বিভিন্ন সময় হেয় করা হয়। সো তাদের দিকেও দৃষ্টি দেওয়া দরকার আর কি। সো এই সমস্ত বৈষম্যমূলক কথা হচ্ছে মানে হিন্দু, বৌদ্ধ বিভিন্ন ধর্মই আছে, এই জন্য ভারত ভোট দেয় নাই আর কি। এবং 2024 সালে জাতিসংঘ হচ্ছে 2024 সালকে একটা ইয়ার ঘোষণা করেছিল, সেটা হচ্ছে আপনার এই একটা ক্যামেল টাইপের আর কি, আপনার একটা স্পেসিফিক প্রাণী যেটা হচ্ছে উটের মতন দেখতে, বাট পৃথিবী থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে, তাদেরকে সারভাইভ মানে পৃথিবীতে সংরক্ষণ করা হোক এই ইয়ে আর কি। এবং রিসেন্ট টাইমে জাতিসংঘ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও বিভিন্ন চুক্তি করতেছে। এবং জাতিসংঘ 1945 সালে গঠিত হলে 1948 সালে প্রথম জাতিসংঘ শান্তি মিশন পরিচালনা করে। আপনারা জানেন জাতিসংঘের পিস কিপিং ফোর্স আছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের টাইমে তারা জাতিসংঘের যে পিস কিপিং ফোর্স, ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন বা UNTSO নামে প্রথম শান্তি মিশন পরিচালনা করে। প্রত্যেকটা শান্তি মিশনের আলাদা আলাদা নাম হয়। বাংলাদেশ প্রথম শান্তি মিশনে অংশগ্রহণ করে 1988 সালে, এবং সেটা করে হচ্ছে ইউনিমগ নামে, ইউনাইটেড নেশন ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ। তখন 1988 সালে ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল, সেই যুদ্ধে বাংলাদেশের প্রথম সেনাবাহিনী যায়, এরপরে বাংলাদেশ পুলিশ যায়, এবং 1999 সাল থেকে বাংলাদেশের মেয়েরা বা মেয়ে সদস্যরাও কিন্তু এটাতে অংশগ্রহণ করতেছে। জাতিসংঘের যত ফান্ড লাগে সেই ফান্ডে কারা কত পার্সেন্ট ফান্ড দেয় এটা মুখস্থ করার কোনোই যুক্তি নাই। তবে জাতিসংঘের ফান্ড খুব একটা বেশি না। 2024 সালে ফান্ড ছিল হচ্ছে $3.59 বিলিয়ন। আর 2024 সালে আমেরিকার মিলিটারি বাজেট ছিল প্রায় $860 বিলিয়ন। সো আমেরিকা সারা মিলিটারি বাজেট ছিল $860 বিলিয়ন, যেখানে ইউনাইটেড নেশনের টোটাল বাজেট ছিল হচ্ছে $3.59 বিলিয়ন। সো $3.59 বিলিয়ন একটা প্রতিষ্ঠান কখনো মানে বাজেট যার সারা বছরের, সে কখনো আন্তর্জাতিক অঙ্গনে বড় ভূমিকা পালন করবে না। এটা খুবই স্বাভাবিক কথা, এটা পাগলেও বুঝে। $860 বিলিয়ন ব্যয় করতেছে হচ্ছে আমেরিকা তার মিলিটারি ক্ষেত্রে বা অস্ত্রের ঝনঝনানি দেখানোর জন্য,
সেইখানে ধরেন 860 টাকা একজন ব্যয় করতেছে, আপনি 3.5 টাকা দিয়ে তাদেরকে প্রতিহত করে ফেলবেন, ব্যাপারটা মোটেও একরকম, মানে এটা ঠিক, কথাটা ঠিক না। আরও একটা বিষয় আমাদের ক্লিয়ার হওয়া দরকার, মেইন যে চায়না বা চায়নার যে মেইন ল্যান্ড, এই মেইন ল্যান্ড হচ্ছে এক সময় ছিল হচ্ছে রিপাবলিক অফ চায়না, যেখানে গণতন্ত্র চলতো। যখন সরকার ছিল হচ্ছে গণতান্ত্রিক সরকার, যেটাকে চিয়াং কাইশেক ছিল তার মানে সরকার প্রধান। ওই গণতান্ত্রিক চায়নাকে হচ্ছে স্থায়ী সদস্য করা হয়। বাট 1949 সালে যখন মাও সেতুং বিপ্লব করে, মাও সেতুংয়ের বিপ্লবের পর এই হচ্ছে আমাদের চায়না, এই চায়না দেখতেছেন, এই পুরা যে মেইনল্যান্ড চায়না, এইটার নেতৃত্বে ছিল হচ্ছে রিপাবলিক অফ চায়না, এটা ছিল গণতান্ত্রিক চায়না। বাট মাও সেতুং চিয়াং কাইশেককে পরাজিত করে এখানে পিপলস রিপাবলিক অফ চায়না প্রতিষ্ঠা করে, যারা কমিউনিস্ট মতাদর্শের। তখন চিয়াং কাইশেক তার যে গণতান্ত্রিক সরকার, তারা পালায় তাইওয়ানে চলে যায়। বাট এই টোটাল মেইনল্যান্ডের দখল নিয়ে নেয় হচ্ছে মাও সেতুংয়ের পিপলস রিপাবলিক অফ চায়না। বাট জাতিসংঘ প্রতিষ্ঠা হয় 1945 সালে, তখন স্থায়ী সদস্য ছিল কিন্তু এই চায়না, এটা গণতান্ত্রিক চায়না। বাট এই গণতান্ত্রিক চায়না যখন তাইওয়ানে চলে আসে, তখন তাইওয়ানে চলে আসার পরে তখনও কিন্তু স্থায়ী সদস্য ছিল এই তাইওয়ানের চায়নাই ছিল তখন চায়না, যেটাকে রিপাবলিক অফ চায়না বলা হয়। এই মেইনল্যান্ডের সাথে জাতিসংঘের কোনো সম্পর্ক ছিল না। বাট আমেরিকা দেখেন, তার প্রয়োজনে আমেরিকা 1971 এবং 72 সালে, আপনারা পিং পং ডিপ্লোমেসি নিয়ে আমরা কথা বলেছিলাম, ওই টাইমে মেইনল্যান্ড চায়নার সাথে আমেরিকা তার সম্পর্ক স্থাপন করে। এবং আমেরিকা যখন মেইনল্যান্ড চায়নার সাথে সম্পর্ক স্থাপন করে, তখন সঙ্গত কারণেই মানে জাতিসংঘের যে স্থায়ী সদস্য, সেটাই মেইনল্যান্ড চায়না হয়ে যায় এবং তাইওয়ান বাদ পড়ে যায়। সো বিষয়টা হচ্ছে মূলত বাস্তববাদ। আমেরিকা তার স্বার্থতেই এই মেইনল্যান্ড চায়নাকে বাদ দিছে, আবার তার স্বার্থতেই মেইনল্যান্ড চায়নাকে তার মধ্যে ইনক্লুড করছে। এটা জাস্ট আমেরিকার ব্যক্তি স্বার্থ, এখানে অন্য কোনো কিছু এটার সাথে রিলেটেড না। সো তাইওয়ানের পাশে আমেরিকা সারা জীবন থাকবে। এই জাতীয় বক্তব্য যত আপনারা শুনবেন, মনে রাখবেন যে এটা আসলে সময় বলে দিবে কখন থাকবে কি থাকবে না। জাতিসংঘের মেইন অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে টোটাল 6টা। তার মধ্যে সাধারণ পরিষদই হচ্ছে মূলত মেইন সংসদ, যেখানে আলাপ আলোচনা হয়। সব রাষ্ট্রই 193টা রাষ্ট্রই এইটার সদস্য। প্রত্যেকটা কোনো ভোটাভুটির জন্য আমাদের জাতীয় সংসদের মতন সবাই ভোট দিতে পারে, এখানে একটা করে ভোট দিতে পারে। বাট জাতিসংঘের যে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে যে জাতিসংঘের অধিবেশন হয়, সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার, প্রত্যেকটা রাষ্ট্র 5 জন প্রতিনিধি পাঠাতে পারে, বাট ভোট দিতে পারে একটা। এখানে সংসদের মতোই কোনো একটা ভোট, মানে কোনো একটা প্রস্তাব পাশ হতে 2/3 ভোটের প্রয়োজন হয়। সবাই ভোট দেয় যে একটা চুক্তি পাশ হবে, সেই চুক্তি আন্তর্জাতিক একটা চুক্তি, সবাই হানা ভোট দেয়, সেই ভোটে 2/3 ভোট পাইলে ওই চুক্তি পাশ হয় আর কি। এবং সাধারণ পরিষদই হচ্ছে জাতিসংঘের মেইন সংসদ। বাট এটা পাওয়ারফুল কোনো কিছু না, জাতিসংঘের মেইন নীতি নির্ধারকে এটা বড় কোনো ভূমিকা পালন করতে পারে না। বড় ভূমিকা পালন করা হচ্ছে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। এইটা হচ্ছে জাতিসংঘের হার্ট, ওরাই হচ্ছে জাতিসংঘকে নিয়ন্ত্রণ করে। এবং ওরা কারা? মূলত 5টা স্থায়ী সদস্য। সেই 5টা স্থায়ী সদস্যের মধ্যে আছে আমেরিকা, এই 5টা সদস্যর মধ্যে আছে হচ্ছে ইংল্যান্ড, এই 5টা সদস্যের মধ্যে আছে ফ্রান্স, এদের মধ্যে আছে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, এদের মধ্যে আছে চায়না। এরাই ভেটো পাওয়ার আছে, এরা হানা ভোট দিয়ে দিলে আর কোনোটাই হয় না। 6 জন, টোটাল 11 জন অস্থায়ী, মানে 10 জন অস্থায়ী সদস্য আছে, মোট সদস্য হচ্ছে 15টা। একটা প্রস্তাব পাশ হতে হলে টোটাল 11টা ভোটের প্রয়োজন হয়। সরি, একটা প্রস্তাব পাশ হলে 9টা সদস্যর ভোটের প্রয়োজন হয়। এর মধ্যে অবশ্যই 5 জনের যে স্থায়ী যে 5 জন আছে, সেই 5 জনকে হাঁ ভোট দিতেই হবে। এই 5 জন যদি হাঁ ভোট দেয়, আর বাকি সদস্যদের মধ্যে যদি আমরা কমপক্ষে 9টা ভোট পাই, তাহলে আমরা বলতে পারবো যে এটা পাশ হয়েছে নিরাপত্তা পরিষদে। এবং এরাই সব কিছু নিয়ন্ত্রণ করে। এরাই কোথায় শান্তি মিশন যাবে, কোথায় যাবে না, এটাকে নিয়ন্ত্রণ করে।
এরাই কার উপর নিষেধাজ্ঞা দিবে কার উপর নিষেধাজ্ঞা দিবে না এটা নিয়ন্ত্রণ করে, এবং এর জন্য নিরাপত্তা পরিষদের বেশ কতগুলা প্রতিষ্ঠান আছে নিরাপত্তা পরিষদের আন্ডারে। একটা হচ্ছে সন্ত্রাস বিরোধী কমিটি, এইটাও দেখেন আমেরিকার প্রয়োজনে তৈরি হয়েছে, অন্য কোনো দেশের প্রয়োজনে না। আপনারা জানেন 2001 সালের 1/11 একটা ঘটনা আছে যেখানে টুইন টাওয়ার ধ্বংস করা হয় 11ই সেপ্টেম্বর। সেই আক্রমণের পরে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার আরও এই জিনিসটা প্রতিষ্ঠিত হয় 1 এবং 5-এর মানে রেজুলেশন দ্বারা এই সন্ত্রাস বিরোধী মানে বা কাউন্টার টেরোরিজম কমিটি তৈরি হয়, এবং এর উপর বল করে তারা ইরাকে 2003 সালে কিন্তু ইরাককে আক্রমণ করে। এবং তারাই আন্তর্জাতিক নন প্রলিফারেশন কমিটি তৈরি করেছে, যেখানে রাসায়নিক অস্ত্র, নিউক্লিয়ার উইপন এবং জীবাণু অস্ত্র এগুলার যেন বিস্তার রোধ করা যায়। বাট যে কয়জন নিরাপত্তা পরিষদের সদস্য, স্থায়ী সদস্য, সবার কাছেই এই ধরনের বড় বড় বিধ্বংসী অস্ত্র আছে। সামরিক স্টপ কমিটি তারা ডিসিশন নেয় হচ্ছে আপনার জাতিসংঘের সামরিক পদক্ষেপ, কোথায় তারা মিলিটারি পাঠাবে, কোথায় মিলিটারি পাঠাবে না। নিষেধাজ্ঞা কমিটি কোন দেশের উপর নিষেধাজ্ঞা কিন্তু জাতিসংঘও নিষেধাজ্ঞা দিতে পারে। আমেরিকা নিজেই তো নিষেধাজ্ঞা দেয়, বাট জাতিসংঘও নিষেধাজ্ঞা দিতে পারে এই নিষেধাজ্ঞা কমিটির মাধ্যমে। এইটাও নিরাপত্তা কমিটির একটা পার্ট। শান্তি মিশন পাঠানোর জন্য শান্তি মিশনের কমিটি আছে। সো এটা আপনারা রিডিং পড়বেন। পরবর্তীতে আমরা জাতিসংঘের আর একটা 6টা অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে আর একটা অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ইকোসক বা ইকোনমিক বা সোশ্যাল কাউন্সিল। এরা মূলত একটা অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে, এবং এইটা সারা পৃথিবীতে কাজ করার জন্য এদের টোটাল হচ্ছে 5টা ভাগে ভাগ করা আছে আঞ্চলিকভাবে, 5টা আঞ্চলিকভাবে। তার মধ্যে একটা হচ্ছে আফ্রিকান, যার হেডকোয়ার্টার হচ্ছে আদিস আবাবা ইথিওপিয়াতে, এবং একটা আছে ইউরোপেরটা হচ্ছে জেনেভাতে। ইউরোপেরটা কোথায় আছে এটা মুখস্থ করার প্রয়োজন নাই, বাট প্রথমটা আফ্রিকানটা কোথায়, আফ্রিকান কমিশন মানে ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, এটা আদিস আবাবাতে। তারপরে হচ্ছে ল্যাটিন আমেরিকারটা হচ্ছে আপনার চিলিতে। এশিয়া অ্যান্ড প্যাসিফিক অঞ্চলেরটা হচ্ছে আপনার থাইল্যান্ডে, ব্যাংকক থাইল্যান্ডে, এবং ওয়েস্ট এশিয়ারটা হচ্ছে বা পশ্চিম এশিয়ারটা হচ্ছে আপনার লেবাননে। সো এই কয়েকটা জিনিস, এই টোটাল 4টার সদর দপ্তর কোথায় এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, এবং এইটা প্রিলিমিনারির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। অসি পরিষদ বা ট্রাস্টিশিপ কাউন্সিল এইটা গঠিত করা হয় হচ্ছে অস্থায়ীভাবে, কেননা ওই টাইমে মূলত হচ্ছে 11টা ট্রাস্ট অঞ্চল ছিল প্রতিষ্ঠার সময়, যে ট্রাস্ট অঞ্চলগুলো সদস্য রাষ্ট্রের আন্ডারে ছিল। এদেরকে ধীরে ধীরে স্বাধীন করে দেওয়ার কাজই ছিল এই অসি পরিষদের। এবং সর্বশেষ তারা 1994 সালে পালাউকে স্বাধীনতা দেয়, এবং এরপরে অসি পরিষদের কাজ বন্ধ হয়ে যায়। বাট তারপরে অসি পরিষদের কাজ বন্ধ হয়ে গেলেও অসি পরিষদ নাই ব্যাপারটা তা না, অসি পরিষদ আছে, তাদের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর মানে এই না যে জাতিসংঘের যে অঙ্গ প্রতিষ্ঠান এটা 6টা থেকে 5টা হয়ে গেছে, এটা এখনো সেই ওই কয়টাই আছে। একটা বড় অকেজ পার্ট হচ্ছে আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিস। আন্তর্জাতিক বিভিন্ন অন্যায়ের বিচার আচার করার জন্য তারা প্রতিষ্ঠিত হয়েছে, বাট খুব একটা এরা কাজ করে বলে আমার মনে হয় না। এদের সদর দপ্তর হচ্ছে আপনার এটা অবস্থিত হচ্ছে আপনার নেদারল্যান্ডের হেগে, এবং এই সদর দপ্তরটার বিল্ডিংকে বলা হয় হচ্ছে পিস প্যালেস। এইটা 1945 সালেই গঠিত হয়। এইখানে শুধু মুখস্থ রাখতে হবে, এইখানে 15 জন বিচারক বা জাজ থাকে। একজন জাজ 9 বছরের জন্য নির্বাচিত হয়, 9 বছরের জন্য নির্বাচিত হয়, এবং তারা 15 জন সদস্য থাকে বিচারক আর কি। এরা আন্তর্জাতিক বিভিন্ন দেশের বা জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে বিভিন্ন আপিল টাপিল বা বিভিন্ন মামলা টামলা এগুলা শুনানি টুনানি করবে, বাট খুব একটা কার্যকারী প্রতিষ্ঠান না। সচিবালয় হচ্ছে সেক্রেটারিয়েট বা হেডকোয়ার্টার, যেখানে জাতিসংঘের মহাসচিব নিয়োগ দেওয়া হয়, অন্যান্য ইয়েদের নেওয়া সাচিবিক কার্যক্রম হয় আর কি। মহাসচিব নিযুক্ত হয় 5 বছরের জন্য, এবং একজন 2 মেয়াদের মধ্যে থাকতে পারে। জাতিসংঘের মহাসচিব, নবম মহাসচিব হচ্ছে এখন অ্যান্টোনিও গুতেরাস, বাট তাকে নিয়ে তিনি শুধু একটা জানবেন যে তিনি এর আগে হচ্ছে মূলত হচ্ছে এই পর্তুগালের প্রধানমন্ত্রী ছিল, বাট 2 জন
তিনজন মহাসচিবের নাম আমাদের পড়তে হবে। প্রথম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিল হচ্ছে ট্রিগ ভ্যালি এর নাম, এবং দ্বিতীয় মহাসচিব হচ্ছে ড্যাগ হ্যামারশেল্ড। এবং এই ড্যাগ হ্যামারশেল্ড মূলত এই পিস কিপিং ফোর্স নিয়ে বেশ কাজ করে, এবং এই পিস কিপিং ফোর্সের কাজ করতে গিয়েই তিনি বিমান দুর্ঘটনায় মারা যায়, এবং পরবর্তীতে তাকে 1961 সালে নোবেল পুরস্কারও দেওয়া হয়। এবং যে সমস্ত প্রতিষ্ঠান বা যে সমস্ত দেশ, ইভেন যে সমস্ত মিলিটারিরা এই শান্তি মিশনে গিয়ে বীরত্বের দেখায় বা বীরত্বের সাথে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, এদেরকে একটা পুরস্কার দেওয়া হয় যাদেরকে বলা হয় ড্যাগ হ্যামারশেল্ড পুরস্কার। তার নাম অনুসারে একটা পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশেও এখন পর্যন্ত বেশ কয়েকটাই ড্যাগ হ্যামারশেল্ড পুরস্কার পেয়েছে। মূলত এটা দ্বিতীয় মহাসচিবের নাম অনুসারে। আর একজনের নাম মনে রাখতে হবে, সে হচ্ছে উথান্ট, যিনি মায়ানমারের ছিলেন। তিনি হচ্ছে আমাদের বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলে তখন তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। এই কারণে তার নাম মনে রাখতে হবে। আরও একজনের নাম মনে রাখতে হবে, কফি আনান। তিনি 2001 সালে নোবেল পুরস্কার পায়, এবং আনান কমিশন গঠন হয় হচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য। আনান কমিশন বেশ কতগুলা প্রপোজাল দেয়, এবং রিটেনে বিভিন্ন সময় রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে লিখতে গেলে আমাদের লিখতে হয় যে আনান কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। এই কফি আনানের সুপারিশে আসলে বেশ কয়েকটা রেজুলেশন নেওয়া হয় বা প্রস্তাব করা হয় যে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানের জন্য। এই কমিশনকেই বলা হয় আনান কমিশন। বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয় 1974 সালের 17 সেপ্টেম্বর। এই ডেটটা খুবই ইম্পর্টেন্ট। 29তম অধিবেশনে, এবং বাংলাদেশ হচ্ছে 136তম সদস্য। বাংলাদেশ বেশ কিছু দায়িত্ব পালন করে, এবং বাংলাদেশ যে পিস কিপিং ফোর্স মিলিটারি পাঠানোর দিক দিয়ে বাংলাদেশ এখন তৃতীয়। একসময় দ্বিতীয় ছিল, এখন তৃতীয়। প্রথম হয়েছে হচ্ছে এখন এই নেপাল। এবং পিস কিপিং ফোর্স থেকে কিন্তু আমরা ব্যাপক পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করি। পিস কিপিং ফোর্স থেকে কিন্তু মিলিটারিরা ব্যাপক পরিমাণ পায়, এবং পিস কিপিং ফোর্সরা কিন্তু নিজ দেশের ইউনিফর্ম পরে। বাংলাদেশের মিলিটারি গিয়ে বাংলাদেশের মিলিটারির পোশাক পরে, তারা শুধু ইউনাইটেড নেশন পিস কিপিংয়ের হেলমেট পরে, আর বাদ বাকি মিলিটারির যে ইউনিফর্ম এইগুলো সবই বাংলাদেশেই। এবং পিস কিপিংয়ের জন্য বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, যেটা হচ্ছে দক্ষিণ এশিয়া অঞ্চলের এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে একটা ট্রেনিং ইনস্টিটিউশন আছে। এবং বাংলাদেশ 2001 সালে আনোয়ারুল করিম তিনি নিরাপত্তা পরিষদের সভাপতি হয়, এবং নিরাপত্তা পরিষদের সভাপতি সাধারণত 1 মাসের জন্য হয়। বাংলাদেশের আনোয়ারুল কবির নিরাপত্তা পরিষদের সদস্য হয়, এবং হুমায়ুন রশিদ চৌধুরী তিনি সাধারণ পরিষদের। এই তথ্যগুলো একটু মনে রাখতে হবে আর কি। সো এইখানে এটা রিডিং পড়বেন। রিটেন প্রিলিমিনারির জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। নিরাপত্তা পরিষদ কেন সংস্কারের প্রয়োজন? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টা। এটা 1945 সালে তৈরি হয়, কিন্তু 1945 সালে বিশ্বের স্বাধীন দেশের যে সংখ্যা ছিল সেটা স্বাধীন দেশের সংখ্যা, আর 2025 সালে এসে স্বাধীন দেশের সংখ্যা কিন্তু প্রায় ডাবলেরও বেশি। ওই টাইমের অনুযায়ী সদস্য রাষ্ট্র 5 জন ঠিক ছিল স্থায়ী সদস্য। বর্তমান সময় আরও অনেক বড় বড় পাওয়ার হয়ে গেছে, আরও অনেক বড় রাইজিং পাওয়ার আছে। ধরেন জার্মানি একটা বড় পাওয়ার, এখন ব্রাজিল একটা বড় পাওয়ার, এখন আপনার ইন্ডিয়া মোটামুটি একটা বড় পাওয়ার। এই সমস্ত দেশগুলোকেও যেন স্থায়ী পরিষদে স্থায়ী সদস্য হিসেবে নেওয়া হয়। এই সমস্ত বিষয়ে, এবং স্থায়ী পরিষদের যে ভেটো পাওয়ার, এটা বিশ্বের কোনো কিছুকেই ঠিকঠাক করতে দেয় না আর কি। এই সমস্ত বিষয় আশয় নিয়ে একটা পড়ালেখা করা দরকার, বা সংস্কার করা দরকার। কেন সংস্কার করা দরকার এইটা আপনারা একটু রিডিং পড়বেন। এটা রিডিং পড়লেই চলবে, এইটুকু জাস্ট রিডিং পড়বেন। এবং দ্বিতীয় বড় বেশ কয়েকটা মডেল আছে, সংস্কারের প্রস্তাব আছে। G4 মডেল হচ্ছে নতুন করে 4টা রাষ্ট্রকে ঢুকানো, জার্মানি, জাপান, ভারত এবং ব্রাজিল। এদেরকে গ্রেটার 4 বলা হয়, এদেরকে ঢুকানো। আবার ইউনাইটিং ফর কনসেসাস তারা বলতেছে, এরা কারা? আর্জেন্টিনা, ইতালি, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, স্পেন। এরা আবার এদের এগেনস্টে, এদেরকে
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে দিতে চায় না এরা। আফ্রিকান ইউনিয়ন আবার বলে যে আফ্রিকা থেকে অন্তত 2 জনকে নিতে হবে, এবং কফি আনান 2টা মডেল দিয়েছিল, সেটা হচ্ছে মডেল এ, মডেল বি। এগুলো আপনারা রিডিং পড়বেন, জাস্ট রিডিং পড়বেন আর কি। বিশেষায়িত সংস্থা এইগুলো আপনারা কিছু দূর রিডিং পড়বেন, তবে এইখানে একটা বড় রিডিং পড়বেন হচ্ছে এইখানে এসে আপনারা নোট দিয়ে দেওয়ার পরে ট্রাম্প প্রশাসন এই এই নতুন করে ক্ষমতায় আসার পরেই তারা 2 ফেব্রুয়ারি একটা রেজুলেশনে সাইন করে, যেইখানে তারা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল, ইউনেস্কো এবং হচ্ছে পশ্চিম এশিয়ায় ফিলিস্তিনিদেরকে নিয়ে যে শরণার্থী জাতিসংঘের এই সমস্ত 3টা সংস্থা এবং এইগুলো থেকে নিজেদেরকে নাম প্রত্যাহার করে বা প্রত্যাহার করার প্রপোজাল দেয় আর কি। কেন প্রত্যাহার করে এবং ট্রাম্প যে জিনিসটাতে সাইন করেছিল এটা তার হুবহু বাংলা ট্রান্সলেশন, এবং এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি সাইন করে। এটা এই পর্যন্ত এটা জাস্ট হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নেওয়া। এটা আপনারা একটু রিডিং পড়বেন, কেননা বর্তমান সময় এটা খুবই আলোচনায় হচ্ছে যে মানবাধিকার কাউন্সিল থেকে যে আমেরিকা গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বলে সারা পৃথিবীতে, সেই আমেরিকায় এখন মানবাধিকার কাউন্সিল থেকে সরে দাঁড়াচ্ছে, থেকে তারা সরে দাঁড়াচ্ছে। এটা আগেও তারা সরে দাঁড়িয়েছিল যে নাকি চায়নার পক্ষে কথা বলে, এই জন্য এই সমস্ত বিষয়ের এটা জাস্ট বাংলা ট্রান্সলেশন। এটা আপনারা একটু রিডিং পড়বেন, এটা রিডিং পড়ে আপনারা জানার ট্রাই করবেন আমেরিকা আসলে কি বলতে চাচ্ছে। রিটেনের ক্লাস শুরু করতে হবে 10টা 15 থেকে, এই জন্য আজকে আপনাদের সাথে আর বেশি কথা বলতেছি না। আর ঠান্ডা লেগে আসলে অনেক জোরে কথা বলতেও পারতেছি না, মাথার মধ্যে খুবই লাগতেছে, এবং এখন প্রথম দিকে শীত লাগতেছিল, এখন গরম লাগতেছে। আর একজনের সাথে লাস্ট আমরা কথা বলতে পারি, মাশরুফা খাতুন, কথা বলেন। আপনারা শীতটা রিডিং পড়বেন এবং ডাইজেস্টের যতটুকু দাগানো আছে ততটুকু দাগাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশরুফা, একটু মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন। জি ভাই। জি, ভাই আমাকে শোনা যায়? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন ভাই। ভাইয়া আমি হচ্ছে আপনার একদম প্রথম ক্লাস থেকে আমি আপনার সাথে যুক্ত। তো আমার মেইন সমস্যা ছিল আপনার হচ্ছে আন্তর্জাতিকের বেশ কিছু জিনিস আমার হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, মানে আমার মুখস্থ জিনিসগুলা থাকতো না, সাহিত্য এগুলা হচ্ছে আমার একদম উইক পয়েন্ট ছিল। তো এখন ক্লাস করতে 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 এখন আমার মানে উইক নাই, একটা পর্যায় পর্যন্ত আসছে। অন্য সাবজেক্ট গুলো আমার যেরকম এগুলাও মোটামুটি ওই রকমই। তো ভাই আমার ওই যে লাইভ এমসিকিউ পরীক্ষা আমার আগে হচ্ছে 80-র উপরে মার্কস উঠতো না, মানে 70 থেকে 80-র মধ্যে। তো লাস্ট 2টা পরীক্ষায় আমার পাশ করতে পারি নাই, আমি কাট মার্কস 104 ছিল, তবে আমি 103 পাইছি আর কি, মানে 100-র উপরে আমার মার্কস গেছে। তো এখন ভাই আমার কথা হচ্ছে 2-3 মাস আমি কিভাবে মানে সবগুলাই, মানে আমার কোনোটাই এখন একদম উইক না, আবার কোনোটাই একদম হাই লেভেলও না, মানে সবগুলাই এভারেজ। আপনাকে আমি বলবো যে আপনার এখন প্রিপারেশনের একটাই ওয়ে, যা এই লেভেলে যখন একবার আপনি সব মোটামুটি পড়ে ফেলেছেন, আপনার প্রিপারেশনের ওয়েই হবে হচ্ছে আপনি ছোট পরীক্ষা দিবেন না। আর ছোট পরীক্ষা বলতে হচ্ছে লাইভ এমসিকিউতে ধরেন স্পেসিফিক একটা চ্যাপ্টার নিয়ে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলো আপনি দিবেন না। আপনি পরীক্ষা দিবেন হচ্ছে আগের আর্কাইভ থেকে, ধরেন সাবজেক্ট ফাইনাল। কেমন, ধরেন আপনি আন্তর্জাতিক আপনি একদিন পড়লেন প্রিলিমিনারির জন্য, আপনি সেটা ডাইজেস্ট বেস পড়বেন। সেই ডাইজেস্ট বেস পড়ে আপনি ধরেন একদিন সারাদিন টাইম নেবেন যে আজকে আমি পড়বো, এটা পড়বেন আপনি ওইটা। বা প্রয়োজনে যদি আপনার এক সাবজেক্ট পড়তে ভালো না লাগে, বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে আপনি পড়েন, অসুবিধা নাই। তাহলে 2 দিন নেন, অন্যান্য সাবজেক্টের মাঝেও আপনার থাকবে যে আমি আন্তর্জাতিকের টোটাল জিনিসটা আজকে ওভারভিউ দিব। দেন আপনি লাইভ এমসিকিউ এর আর্কাইভ থেকে ওই সাবজেক্ট ফাইনালে 2টা এক্সাম দিয়ে দিবেন, এবং এই এক্সাম থেকে আপনি কত পেলেন, পাশ করলেন কিনা এটা কখনোই দেখবেন না, আপনি কয়টা ভুল করলেন এটা আপনি দেখবেন। আনসার করেন নাই, পারেন না, আনসার করেন নাই, এটা সমস্যা না। আনসার করেছেন, ভুল হয়েছে, আপনি সেইগুলোকে আবার কোশ্চেনে যাবেন লাইভ
কোন ইন্টেনশনে বা আপনার কোন যুক্তিতে এটা দাগিয়েছিলেন আপনি সেই যুক্তিটা রিকল করবেন এবং আপনি ব্রেনকে সিগন্যাল দিবেন যে আমার এই যুক্তিটা ভুল, এবং এই কাজ আপনি নিয়মিত ইন্টারভেলে করে যাবেন। এবং প্রতি শুক্রবারের এখন যে পরীক্ষা হচ্ছে 200 মার্কের, এই পরীক্ষার ফ্রিকোয়েন্সি আপনি বাড়াবেন। জি ভাইয়া। শুক্রবারেরটা আপনি লাইভ দিবেন, আর সপ্তাহে আর একটা জি ডেট করবেন যেটা আর্কাইভ থেকে একটা 200 মার্কের পরীক্ষা দিবেন। 200 মার্কের পরীক্ষা কিন্তু ভাই 2 ঘন্টার পরীক্ষা, খুবই চ্যালেঞ্জিং কাজ কিন্তু। এবং আপনাকে সহ আপনার মাধ্যমে আমি সবাইকে এই মেসেজ দিতে চাই, 200 মার্কের কোনো পরীক্ষা খবরদার কেউ এই কাজ করবেন না যে আমি ম্যাথ ভালো পারি আজকে ম্যাথ না দিই, আন্তর্জাতিক ভালো পারি আজকে আন্তর্জাতিক না দিই, বাদ বাকি চ্যাপ্টারগুলা দিই। এই কাজটা খবরদার খবরদার কেউ করবেন না। সো 200 মার্কের পরীক্ষা মানে আপনি 200 মার্কের পরীক্ষাই দিবেন, এবং 200 মার্কের পরীক্ষা লাইভ এমসিকিউতে ঘড়ি ধরে আপনি পরীক্ষা দিবেন 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে, 2 ঘন্টাতে না। আপনি যদি লাইভ এমসিকিউ এর 200 মার্কের পরীক্ষা 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মধ্যে দিতে পারেন, তাহলে আপনি প্রিলিমিনারির পরীক্ষা 2 ঘন্টাতে দিতে পারবেন, মেইন পরীক্ষা, আদারওয়াইজ আপনি দিতে পারবেন না। সো আশা করছি মাশরুফা আপনি বুঝতে পেরেছেন যে সাবজেক্ট বেস পড়ালেখা এখন করবেন, এবং যতবার আপনি এর ভেতরে একটা সাবজেক্টকে ওভারভিউ দিতে যাবেন, ততবার আপনার যে তথ্যের যে বিষয় এগুলো বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে এবং ধীরে ধীরে ভালো জি করবেন। ভাইয়া। আর একটা বিষয়, আমার পড়ানোর স্টাইলে আপনারা যদি এরকম মনে করেন যে আমি স্পেসিফিক তথ্য ধরে আপনাকে পড়াইয়া দিব, ব্যাপারটা কখনোই এরকম না। এটা বিসিএস এর কোনো ওয়ে না। এইভাবে যদি কেউ মনে করেন যে বিসিএস এইভাবে পড়তে হয়, তা না। আমি আপনাদের সাথে কথাবার্তা বলি হচ্ছে ভাব ক্রিয়েট করার জন্য, পড়তে হবে আপনাকে। কেননা প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ওয়ে থাকে, আপনাকে আপনার ওয়েতে পড়তে হবে, সেই ওয়েতে চিন্তা ভাবনার রাস্তাঘাট আমি আপনাকে খুলে দেওয়ার ট্রাই করি। যেমন আজকের আলোচনার মেইন ঘটনা ছিল, আমি আপনাদের এইটা বোঝানোর ট্রাই করেছি আজকে, জাতিসংঘ সৃষ্টি হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত এর উদ্দেশ্যই কখনো এরকম না। এবং ইনস্টাগ্রামে জাতিসংঘের পেজ আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, জাতিসংঘের ভেরিফাইড ইয়েতে। জাতিসংঘ আজ থেকে 1.5 বছর আগে একটা পোস্ট দিয়েছিল, যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম, আজকে আপনাদের দেখাতে চেয়েছিলাম, আমি খুঁজে পাই নাই। জাতিসংঘ পোস্ট দিচ্ছে, ট্রাস্ট মি আই অ্যাম উইথ ইউ, ট্রাস্ট মি আই অ্যাম উইথ ইউ, এই টাইপের বক্তব্য দিচ্ছে জাতিসংঘ। তার মানে আপনি বুঝছেন জাতিসংঘ নিজে কতটা হতাশ, একটা অর্গানাইজেশন কতটা হতাশ হলে সেই বক্তব্য দেয় যে ট্রাস্ট মি আই অ্যাম উইথ ইউ। জাতিসংঘের মতন একটা প্রতিষ্ঠান, এটা আমি আপনি দিতে পারি, আমরা নর্মাল লোকজন আমরা দিতে পারি, জাতিসংঘ এটা দিতে পারেন। এবং কমেন্ট পড়েন, জাতিসংঘকে কোনো একটা পোস্ট দিলে কমেন্ট পড়েন যে জাতিসংঘকে মানুষ কেমনে মাত্র জাতিসংঘকে ধুয়ে মুছে দেয় আর কি। সো এইগুলা কখনোই বড় প্রতিষ্ঠান হলেও বড় কাজ করতে পারে না, এটা কোনোদিনও করতে পারবে না, ওয়ার্ল্ড অর্ডারই এরকম না। সো এই হচ্ছে ধারণা তৈরি করা। আর এই টোটাল শিটটা রিডিং পড়লে আপনাদের আরও ধারণা তৈরি হবে, ভালো মতন যখন আপনি মনোযোগ দিয়ে রিডিং পড়বেন আরও ধারণা তৈরি হবে, এবং আপনি আরও ভালো করতে পারবেন আর কি। আর আমার লেকচার নোট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, আমি বলেছি আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে পড়তে পারবেন। আমি চাই আপনারা প্রিন্ট করে পড়েন, প্রিন্ট করে নেন। আর আর যেটা ডাইজেস্টে দাগায় দিব, ওই ডাইজেস্টটা আপনারা আপনাদের ডাইজেস্টে নিজে দাগায় নেবেন। ডাইজেস্ট কখনোই ওই পিডিএফটা যেটা আমি দিব ওইটা পড়বেন না, আপনি আপনার ডাইজেস্টে দাগায় নেবেন আর কি। তো আজকে আমরা আলাপ আলোচনা শেষ করে দিই। অনেকে আরও হ্যান্ড রেইজ করেছিলেন, আমি আসলে আজকে ওই দিন আসলে গতদিন আপনাদের ক্লাস ক্যান্সেল করে দিয়েছি, সায়েন্সের নিয়ে ক্লাস নিতে চেয়েছিলাম। আসলে ফর দ্য ফার্স্ট টাইম আমার কাছে মনে হচ্ছে যে আগে ঠান্ডা লাগলে কিছু মনেই হতো না, খুবই মানে উইক হয়ে গেছি, মনে হচ্ছে যে এত মাথার মধ্যে ঠান্ডা লেগে এত বিরক্ত লাগতেছে যে মানে খুবই উইক ফিল হচ্ছে আর কি। তো নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখা হবে, প্রবাবলি যে 5 দিনের রুটিন দিয়েছিলাম আজকে শেষ হয়ে যাচ্ছে, আর একটা রুটিন দিয়ে দিব, সেই অনুযায়ী আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকেন, আজকের মতন আলাপ আলোচনা এখানেই শেষ করি। বেস্ট অফ লাক।